প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তপন ভূষণ দাস, সহকারী শিক্ষক, কুমিল্লা বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার পাঠ্য বই ব্যবসায় উদ্যোগ এই বিষয়টির একটি অনলাইন ক্লাস পরিচালনা করব। আজকে তোমাদেরকে ব্যবসায় উদ্যোগ এর প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি এই অধ্যায় থেকে একটি ক্লাস পরিচালনা করা হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি চিত্র আমরা লক্ষ্য করছি, একটি ছবি দেখছি। লেখা আছে সোনারগাঁও বাংলার প্রাচীন রাজধানী ও বিখ্যাত ব্যবসা কেন্দ্র। তাহলে আমরা জানি যে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটি দেশের শিল্প, সংস্কৃতি, সাহিত্য, জলবায়ু, নদ নদী, বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত বিভিন্ন কারণে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাহলে আমরা জানি যে আগের দিনে যেহেতু আমরা বাংলাদেশ নদীর মাতৃক দেশ এবং কৃষি নির্ভর দেশ, তাহলে আমাদের দেশের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো তা শিল্প নগরীগুলো বিশেষ করে নদীর অববাহিকায় গড়ে উঠত। তাহলে দেখি আজকের এই অধ্যায় থেকে, অর্থাৎ এই বিষয়বস্তুর অঙ্গিকে আমরা কী কী শিক্ষণ অর্জন করতে পারি। তাহলে আজকের পাঠ শেষে আমরা যা শিখব, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে জানতে পারব, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে ধারণা লাভ করতে পারব। দেখো এখানে বলা আছে বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ, বিজনেস এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ। আমি কিছুক্ষণ আগেই বলেছি বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল উন্নয়নশীল দেশ। এ দেশে অজস্র নদ নদী রয়েছে, আর অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে যে নদীর অববাহিকায় গড়ে ওঠে। দেখো এখানে বলা আছে বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ। অবশ্যই দেশের অর্থনীতিতে ব্যবসায় তথা শিল্প ও বাণিজ্যের অবদান প্রতি বছরই বেড়ে চলেছে। এককালে এই অঞ্চল ব্যবসা বাণিজ্যে সারা বিশ্বে বিখ্যাত ছিল। ব্যবসা বাণিজ্যে প্রসিদ্ধ স্থান হিসেবে বিশেষ করে মসলিন কাপড়ের জন্য সোনারগাঁও এবং সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য চট্টগ্রাম, এ দুটো স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সোনারগাঁও এবং এর আশেপাশে তৈরি মসলিন রপ্তানি হতো ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে। আমাদের দেশ চিরকাল বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। এদেশের বাণিজ্যের খ্যাতিতে প্রলুব্ধ হয়ে আরবগণ শরণাতীত কাল পূর্বে থেকে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেন এবং দলে দলে এদেশে আগমন করেন। আমরা জানি যে এই যে মসলিন কাপড় যেটা সোনারগাঁও উৎপাদন হতো, অর্থাৎ একটি ম্যাচের বক্সে সেটি ঢুকিয়ে রাখা যেত, একটি আংটির ভিতর দিয়ে সেটি মুড়িয়ে পেঁচিয়ে রাখা যেত। তাহলে মসলিন কাপড়ের জন্য সোনারগাঁও বিখ্যাত ছিল, কারণ সেখানে জলবায়ু, পরিবেশ, পরিস্থিতি সবগুলোই অর্থাৎ মসলিন কাপড়ে তৈরি করার জন্য অনুকূলে ছিল।
আর এই অনুকূল থাকার কারণেই, পরিবেশ অনুকূল থাকার কারণেই মসলিন কাপড় সেখানে গড়ে উঠত, অর্থাৎ নির্মাণ করা হতো। যদিও কালের বিবর্তনে মসলিন কাপড় এখন আর নেই, তথাপি অতীতে এই মসলিন কাপড়ের জন্য সোনারগাঁ প্রসিদ্ধ ছিল। তাহলে বাণিজ্য বিষয়ে তখন এই অঞ্চলের শ্রীবৃদ্ধি এত দূর হয়েছিল যে ইতিহাস বিখ্যাত তাম্রলিপ্ত ও সপ্তগ্রামের সাথে এর ঘোর প্রতিযোগিতা চলত। এই অঞ্চলের বাণিজ্য খ্যাতি প্রাচ্যের দেশ ছাড়িয়ে সুদূর ইউরোপ পর্যন্ত পৌঁছেছিল। খ্রিস্টীয় ১৬শ শতাব্দীতে পর্তুগিজরা এসে বাণিজ্য করতে আরম্ভ করেন। তারা সপ্তগ্রামকে প্রোটো-পিকিউনো বা ক্ষুদ্র বন্দর এবং চট্টগ্রামকে প্রোটো-গ্রান্ডন বা বৃহৎ বন্দর নামে অভিহিত করেন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে একটা বলা আছে, সপ্তগ্রামকে তারা কী বলে আখ্যায়িত করত? তাহলে মনে রাখতে হবে তোমাদের, সপ্তগ্রামকে তারা প্রোটো-পিকিউনো অর্থাৎ ক্ষুদ্র বন্দর, আর চট্টগ্রামকে প্রোটো-গ্রান্ডো বা বৃহৎ বন্দর নামে অভিহিত করেন। তাহলে বাণিজ্য বন্দর হিসেবে পশ্চিমবঙ্গের চট্টগ্রাম নামটি ছিল বিখ্যাত। ভাগীরথী নদী ও সরস্বতী খালের মাধ্যমে বঙ্গোপসাগরের সাথে চট্টগ্রামের বাণিজ্য চলত। সমুদ্রপথে ব্যবসার জন্য আমাদের দেশ প্রসিদ্ধ ছিল। সমুদ্রগামী জাহাজও এই দেশে নির্মিত হতো। চৈনিক পরিব্রাজক মাহুয়ান লিখেছেন যে এদেশের জাহাজ নির্মাণ প্রণালীর শ্রেষ্ঠত্ব হৃদয়ঙ্গম করে মহামান্য রোমের সম্রাট আলেকজান্দ্রিয়ার ডক কারখানা ও জাহাজ পছন্দ না করে চট্টগ্রাম থেকে জাহাজ তৈরি করে নিতেন। চট্টগ্রামের হালিশহর পতেঙ্গায় দেশীয় শিল্পের কর্তৃত্বে অনেকগুলো জাহাজ নির্মাণ কারখানা ছিল। ওই সকল কারখানা তখন হাতুড়ির ঠক ঠক শব্দে সবসময় মুখরিত থাকত। এদেশের সওদাগররা তখন শতাধিক জাহাজ মালিক ছিলেন। ইতিহাসবিদ ডব্লিউ হান্টারের মতে ওই সকল জাহাজ নির্মাণ কারখানা 1875 খ্রিস্টাব্দ পর্যন্ত নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিল। তাহলে কত খ্রিস্টাব্দ পর্যন্ত? তাহলে বলতে হবে তোমাদের 1875 খ্রিস্টাব্দ পর্যন্ত নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিল। ইতিহাসবিদ কার মতে? এটা ডব্লিউ হান্টারের মতে। তাহলে চট্টগ্রামকে কী বলে আখ্যায়িত করা হয়, চট্টগ্রামকে কী বলে আখ্যায়িত করা হয়, এগুলো তোমাদের বিশেষ করে মনে রাখতে হবে। আর মসলিন কাপড়ের জন্য কোন স্থান প্রসিদ্ধ ছিল, তাহলে সেগুলো তোমাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে। তারপর দেখো, আমরা জানি একটি দেশের ব্যবসায়িক পরিবেশ সে দেশের কতগুলো উপাদান দিয়ে প্রভাবিত হয়। তাহলে আমরা দেখছি এখানে একটি প্রথম বলা আছে প্রাকৃতিক উপাদান। তাহলে প্রাকৃতিক উপাদান বলতে প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানই বাংলাদেশে ব্যবসা স্থাপনের জন্য অনুকূল। দেশের প্রায় সকল অংশই নদী বিধৌত, অর্থাৎ বলেছি যে কোনো শিল্প ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কারখানা গঠন হতে হলে নদ নদীর ভূমিকা রয়েছে, কারণ অধিকাংশ শিল্প কারখানা নদীর অববাহিকায় গড়ে উঠত। তাহলে আমাদের বাংলাদেশে অজস্র নদ নদী রয়েছে, যেখানে অধিকাংশ শিল্প কারখানাগুলো বর্তমানেও গড়ে উঠতেছে। ফলে সহজেই এখানে কৃষিজাত বিভিন্ন শিল্প ও ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব। ব্যবসায় বা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস বিদ্যমান। দেশে বিদ্যমান খনিজ কয়লা, চুনাপাথর, কঠিন শিলা ও খনিজ তেল শিল্প বিকাশে সহায়ক। তাহলে এই সকল প্রাকৃতিক উপাদান আমাদের ব্যবসায়িক পরিবেশে গঠনে অনুকূলে রয়েছে। দিন দিন বনভূমির পরিমাণ কমে গেলেও আমাদের রয়েছে সমৃদ্ধ বনজ সম্পদ। অসংখ্য নদী বিধৌত ও সমুদ্র বেষ্টিত হওয়ায়
মৎস্য শিল্প বিকাশের উপযুক্ত পরিবেশও এখানে বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি একটি দেশের প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো যদি অনুকূলে থাকে তাহলে শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য সহজেই গড়ে উঠতে পারে। তাহলে আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশেও প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য অনুকূলে রয়েছে। সেই জন্য আমাদের বাংলাদেশে অজস্র শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে। অর্থনৈতিক উপাদান দেখো, দেশে বিরাজমান কার্যকর অর্থ ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সরকারের পৃষ্ঠপোষকতা কি? তাহলে সরকারের পৃষ্ঠপোষকতা যখন তুমি কোনো শিল্প কারখানা গঠন করবে তখন সরকার তোমাকে সহজলভ্যে কী করবে? ঋণ প্রদান করবে কম সুদের বিনিময়ে, সশর্তে তোমাকে ঋণ প্রদান করবে যাতে তুমি শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারো। তাহলে সেই দিকটি আমাদের সরকার বিশেষ ভূমিকা, অগ্রগণ্য ভূমিকা পালন করে চলছে। তোমরা জানো যে আজকাল অনেক শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ের ওপর তারা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতেছে। আর এক্ষেত্রে সরকার তাদেরকে সশর্তে ঋণ দিয়ে তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাহলে বাংলাদেশে অর্থনৈতিক উপাদানগুলো কয়েকটি ভিত্তি বেশ মজবুত হলেও অনেকগুলো ভিত্তি তেমন সুদৃঢ় নয়। চাহিদার তুলনায় প্রয়োজনীয় মূলধনের অভাব, গ্রামীণ জনগণের ব্যাংকিং সেবা ও ঋণ প্রাপ্তির ক্ষেত্রে শহরের তুলনায় কম সুবিধা, প্রশাসনিক জটিলতা, দালাল শ্রেণীর লোকদের হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি প্রতিকূল অবস্থা কাটতে পারলে বাংলাদেশের ব্যবসায় বিকাশে আরও দ্রুত অগ্রসর হবে। তাহলে আমাদের দেশে আজকাল বর্তমানে অনেক ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান সশর্তে ঋণ দিয়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের। আর সেদিক থেকে আজকাল অনেক শিল্পের মালিকরা, ব্যবসা মালিকরা নিত্য নতুন পণ্য উৎপাদন করে তার দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাহলে একটি দেশের অর্থনৈতিক উপাদান যদি অনুকূলে থাকে তাহলে সে দেশের ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত উন্নয়ন সম্ভব হয়। যদিও কিছু কিছু আমাদের বাধা রয়েছে, কিন্তু সেই সকল বাধা খুব বেশি একটি নয়। তাহলে এদিক থেকে বাংলাদেশেও এখন বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানের দিক থেকে অনেক বেশি অগ্রসর হচ্ছে। তারপর আসলে সামাজিক উপাদান, জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ব্যবসায়ের সামাজিক উপাদানগুলোর বেশিরভাগ বাংলাদেশের ব্যবসায় প্রসারের ক্ষেত্রে অনুকূল রয়েছে। তাহলে আমরা জানি একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠান মূলত গড়ে ওঠে সে দেশের জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, তাদের আচার আচরণ, মানব সম্পদ, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তির উপর ভিত্তি করে। তাহলে এদেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সাংস্কৃতিকভাবে উদার, পরিশ্রমী এবং সৃজনশীল। অর্থাৎ এদেশের মানুষ নিত্য নতুন পণ্য, তারা অর্থাৎ নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করতে জানে। অর্থাৎ অতীতে জাহাজ নির্মাণ করে এবং মসলিন কাপড় উৎপাদন করে এদেশের মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে। সোনারগাঁও একসময় ব্যবসায়, শিক্ষা দীক্ষা, কৃষি, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, কারুশিল্পে ছিল বিশ্বসেরা। বর্তমানে জামদানি শাড়ি তৈরি এবং জাহাজ নির্মাণ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
তবে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ নির্ভরতা থেকে বের করে আরও দক্ষতা ও শ্রম নির্ভর করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম শিল্প, বাণিজ্য, গবেষণায় আরও বেশি সৃজনশীলতা প্রকাশ করতে পারবে। সাথে সাথে ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি করতে পারবে। তাহলে একটি দেশের সামাজিক উপাদানগুলো যদি অনুকূলে থাকে তাহলে সে দেশে দ্রুত ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা সম্ভব হয়, যা দেশে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর আসো রাজনৈতিক উপাদান। তো রাজনৈতিক উপাদান অর্থাৎ সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অনুকূল শিল্প বাণিজ্য নীতি, প্রতিবেশী অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক, ব্যবসা বাণিজ্য। তাহলে সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি, প্রতিবেশী অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়তা করে। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, ঘন ঘন সরকার পরিবর্তন, হরতাল, ধর্মঘট, ব্যবসায় বান্ধব শিল্প বাণিজ্য নীতির অভাব ইত্যাদি প্রতিকূল রাজনৈতিক উপাদান শিল্প বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করে। দেশে ও বিদেশি বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে উৎসাহিত হয় না। অর্থাৎ একটি দেশের রাজনৈতিক পরিবেশ উপাদানগুলো যদি অনুকূলে থাকে তাহলে সে দেশের ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা দ্রুত প্রসার লাভ করে থাকে। আর যদি রাজনৈতিক উপাদানগুলো প্রতিকূল হয় তাহলে সে দেশে ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা গঠনে বাধাগ্রস্ত হয়। আর ঘন ঘন ধর্মঘট, হরতাল এগুলো থাকলে বিদেশি যেসব বিনিয়োগকারী আছে তারা এদেশে সাধারণত কী করতে চায় না, বিনিয়োগ করতে চায় না। বাংলাদেশের ব্যবসায় উক্ত রাজনৈতিক উপাদান সবগুলো কাঙ্ক্ষিত পর্যায়ে বিদ্যমান নেই। শ্রমিক অসন্তোষ, ধর্মঘট, হরতাল সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করার মাধ্যমে বাংলাদেশে ব্যবসার জন্য রাজনৈতিক পরিবেশ উন্নত করা যায়। তাহলে একথা রাজনৈতিক পরিবেশ যদি অনুকূল থাকে অর্থাৎ রাজনৈতিক পরিবেশ উপাদানগুলো তাহলে দেশের শিল্প কারখানা ব্যবসা দ্রুত প্রসারতা লাভ করে। আইনগত উপাদান। আইনগত পরিবেশে বেশ কিছু উপাদান বাংলাদেশে আধুনিক ও যুগোপযোগী হলেও অনেকগুলো বেশ পুরাতন। পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা আইনের কঠোর প্রয়োগ, শিল্প বিনিয়োগ বান্ধব আইন তৈরি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাঁদাবাজি প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়। তাহলে আইনগত উপাদানগুলো যদি অনুকূলে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যগুলো দ্রুত প্রসারতা লাভ করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। প্রযুক্তিগত পরিবেশ। বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তি নির্ভর, তোমরা জানো। প্রযুক্তিগত পরিবেশ যদি অনুকূলে থাকে তাহলে শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতিতে দক্ষতা সম্পন্ন কর্মী, উন্নত যন্ত্রপাতি, প্রযুক্তির প্রয়োজন হয়। অর্থাৎ এক কথা বলি, প্রযুক্তিগত পরিবেশ অনুকূল থাকলে ব্যবসা বাণিজ্যের দ্রুত উন্নয়ন সম্ভব। সাধারণত দেখা যায় যে সকল দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত তারা ব্যবসা বাণিজ্যে তত বেশি উন্নত। প্রযুক্তিগত উন্নয়ন উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে, ফলে উৎপাদিত পণ্যের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি পায়। বাংলাদেশের ব্যবসা পরিবেশে প্রযুক্তির উপাদানগুলো অনেক ক্ষেত্রেই অনুকূল। ব্যবসার সকল শাখায় প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। পরিশেষে আমরা বলতে পারি ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদানসমূহের উন্নয়ন খুবই জরুরি। ব্যবসা বাণিজ্য শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। শুধু সরকারের ভূমিকা পালন করলেই হবে না, আমাদের সাধারণ জনগণকে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ভূমিকা পালন করতে হবে। তাহলেই আমাদের দেশে ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা দ্রুত প্রসার লাভ করবে, আর যার ফলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন
ত্বরান্বিত সম্ভব হবে। তাহলে উপরোক্ত যে সকল উপাদানগুলো রয়েছে ব্যবসায় গঠনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য গঠনের ক্ষেত্রে, তাহলে এই সকল ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো যদি আমরা অনুকূলে নিয়ে আসতে পারি সবগুলো উপাদান, তাহলে আমরা একদিন এদেশে ব্যবসা বাণিজ্য শিল্প কারখানায় অনেক উন্নয়ন করতে সক্ষম হব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে। তাহলে বাড়ির কাজটা হলো তোমাদের এলাকায় পরিবেশের কোন কোন উপাদান ব্যবসার জন্য অনুকূল বা প্রতিকূল মতামত, অর্থাৎ কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠনের জন্য যে সকল উপাদানগুলো অনুকূলে রয়েছে তার একটি তালিকা তৈরি করবে, আর যে সকল উপাদানগুলো তোমার প্রতিকূলে রয়েছে তার একটি তালিকা তোমরা এখানে এই ছক থেকে কী করবে, পূরণ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো। আর যারা আমার অনলাইন ক্লাস দেখেছো তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।